বেড সোরের আরেকটি মেডিকেল নাম প্রেসার সোর। এই বেড সোরগুলো কোথায় হয়? তো বেড সোর এই ধরনের অসুখগুলো হলে আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম। আমি ডক্টর জেডিউ হুমায়রা। আমি প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। আজকে আমরা প্লাস্টিক সার্জারির একটি অন্যতম অসুখ, যেটা নিয়ে প্লাস্টিক সার্জনরা যুগ যুগ ধরে কাজ করে আসছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বেড সোর। বেড সোরের আরেকটি মেডিকেল নাম প্রেসার সোর। প্রেসার সোর থেকে বোঝা যায় যে আমাদের শরীরের যে অংশে প্রেসার অতিরিক্ত পড়ার জন্য ঘা তৈরি হয়, সেটিকে প্রেসার সোর বলা হয়ে থাকে। তো বেড সোর বা প্রেসার সোর অসুখটি আসলে হয়ে থাকে যখন কোনো রোগী দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকেন। তখন বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে তো আর সবাই ইচ্ছা করে থাকেন না। সাধারণত দেখা যায় যদি কেউ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস আক্রান্ত হন, তাহলে পরে বিছানায় শয্যাশায়ী থাকেন হয়তো 3 মাস, 6 মাস, কেউ কেউ বছরের পর বছর। আবার অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার পরে দেখা যায় যে অনেক অল্প বয়সের ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের হাড় ভাঙার পরে 3 মাস, 6 মাস, 1 বছর বিছানায় শয্যাশায়ী থাকে। এই শয্যাশায়ী দীর্ঘদিন যখন থাকে, তখন সেই মানুষটা প্রথমত দুর্বল থাকেন, পরবর্তীতে নিয়মিত খাওয়া দাওয়া না করার জন্য হাড্ডিসার হয়ে যান। তখন বিছানা এবং তার শরীরের হাড়ের মাঝখানে যে চামড়া এবং চর্বি, এগুলো খুব পাতলা হয়ে যাওয়ার কারণে একটা ঘায়ের সৃষ্টি হয়। তো এই বেড সোরগুলো কোথায় হয়? বেড সোরগুলো আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে যদি কারো হয়ে থাকে, আপনারা জানবেন বেড সোর সাধারণত কোমরের পিছনের ভাগে, মলদ্বারের কাছাকাছি এরকম জায়গায়, খুবই একটা অস্বস্তিকর জায়গায় স্যাঁতস্যাঁতে ভাবে একটা পিচ্ছিল হয়ে ত্বকের একটা আবরণ একের পর এক উঠতে থাকে। অনেক যত্ন করেও এটির কোনো নিরাময় পাওয়া যায় না। আবার অনেক সময় হাড় ভেঙে থাকলে, রোগী যদি এক পাশে দীর্ঘদিন শুয়ে থাকে, তখন কোমরের হাড়ের পাশেও এই ধরনের বড় বড় ঘা হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় যে পিঠের আমাদের যে স্ক্যাপুলা বা পিঠের উপরের ভাগের যে হাড়গুলো আছে, সেই জায়গায়ও এরকম ঘা হতে পারে। তো বেড সোর এই ধরনের অসুখগুলো হলে আমাদের করণীয় কি? তো একভাবে যদি কেউ এভাবে শুয়ে থাকে, তাহলে কিন্তু বেড সোরটা হয়ে যাচ্ছে। ফলে বেড সোরের রুগীদের ডাক্তারের পাশাপাশি যারা কেয়ার গিভার, যারা কিনা রুগীকে একদম নিবিড়ভাবে যত্ন নিচ্ছেন, দিনের পর দিন খাওয়া দাওয়া করাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন, তাদের অনেক রোল থাকে এই বেড সোরের হওয়া থেকে প্রতিরোধ করা বা হয়ে গেলে সেটার যত্ন। তো এই কথাগুলো আসলে দেখা যায় যে আমরা বিস্তারিতভাবে সবসময় আলাপ করতে পারি না। তো এই ভিডিওতেই আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করব। প্রথমত যেটা করতে হবে, যে রুগী পাশ ফেরানোর ব্যাপারে সাধারণত চেষ্টা করতে হবে প্রতি 3 ঘন্টা পর পর রুগীকে একটি সঠিকভাবে একবার এক পাশ, ডান পাশ, পরে চিত, আবার বাম পাশ, এভাবে পাশ ফিরিয়ে রুগীকে সাহায্য করতে হবে এবং বালিশ এবং বিভিন্ন ধরনের সফট কুশনের মাধ্যমে সাহায্য করতে হবে, যাতে করে তার হাড়ের যে শক্ত যেই জায়গাগুলো, হাড়ের প্রমিনেন্ট জায়গাগুলো আছে, সেগুলো সরাসরি কোনো শক্ত সারফেসের সাথে চাপ না লাগে। এছাড়া রুগীর নিউট্রিশনের ব্যাপারে খুব বেশি যত্নশীল হতে হয়, প্রোটিনযুক্ত খাবার দিতে হয়, তারপরে রুগীকে যাতে ফলমূল, ভিটামিন এই টাইপের খাবারগুলো খেতে উৎসাহিত করতে হয়, যেই রুগীর ক্ষেত্রে যেটা পসিবল সেই ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে রুগীদের নাকে নল দেওয়া থাকে, সেই সব রুগীদেরকে হাই প্রোটিন ডায়েট কিভাবে লিকুইড দিতে হয়, সেটা আপনার ডাক্তারই আপনাকে সাহায্য করবেন বা বলে দেবেন। কিন্তু এছাড়াও আরও কিছু ব্যাপার রয়েছে। উন্ড কেয়ার, যেই ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জনরা সাধারণত রুগী এবং রোগীর আত্মীয় স্বজনকে সাহায্য করে থাকি। এই উন্ড কেয়ারটা সেটার মধ্যে আমরা একটা স্পেশাল টাইপের, এক বা একাধিক স্পেশাল টাইপের ড্রেসিং ব্যবহার করে থাকি। কিছু কিছু ড্রেসিং আছে
যেগুলোর মাধ্যমে নেগেটিভ সাকশনের মাধ্যমে ময়লাটা কনস্ট্যান্টভাবে এটা রিমুভ করা হয় বা সরিয়ে নেওয়া হয়। সেটাকে বলা হচ্ছে যে নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি বা ভ্যাক থেরাপি। তো এটাও একটা স্পেশাল টেকনিক, যেটার মাধ্যমে আমরা উন্ডকে ধীরে 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 ছোট থেকে ছোট করে নিয়ে আসতে পারি এবং এই ক্ষেত্রে রোগীদের সার্জারি প্রয়োজন হয় না। এবং এইটা অনেক ক্ষেত্রেই অনেক রোগীর জন্য অনেক জরুরি, কারণ অনেকে ক্যান্সার পেশেন্ট হতে পারে, প্যারালাইজড রোগী হতে পারে, তারা আসলে অপারেশনের জন্য ফিট হন না, বা ক্যান্সারের বা কিডনি ফেইলিওরের পেশেন্ট হতে পারে। তো ওনারা দেখা যাচ্ছে অপারেশনের জন্য ফিট না এবং রোগীর লোকজন তাদেরকে যত্ন নিচ্ছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু তারা জানেন না যে এই পদ্ধতিগুলোও আছে সার্জারি এবং শুধু ড্রেসিংয়ের ছাড়াও। তবে যেসব রোগীদের কথা আমি বলছিলাম, যাদের হয়তো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে বা যারা হয়তো 6 মাসের জন্য বিছানা শয্যাশায়ী কিন্তু পরবর্তীতে তাদের রিকভারি সম্ভব, সেই সব রোগীদেরকে কিন্তু যখন আমাদের মানে ঘাটা ছোট থাকে বা যেটা পসিবল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি করতে পারি। এবং সার্জারি, প্লাস্টিক সার্জারির বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে এই ঘাগুলো যত গভীরই হয়ে থাকুক না কেন, আমরা কিন্তু সুন্দরভাবে এটাকে কাভার করে দিতে পারি আশেপাশের ত্বক এবং চর্বির দ্বারা। অনেক সময় মাংসপেশিও আমরা ব্যবহার করে থাকি। এই প্লাস্টিক সার্জিক্যাল টেকনিকগুলোর মাধ্যমে রোগী কিন্তু সম্পূর্ণভাবে বেড সোরের যে কষ্টটা এবং কনস্ট্যান্ট একটা ঘায়ের কষ্ট, এটা থেকে মুক্তি পেতে পারে এবং মোটামুটি যতটুকু আরামদায়ক জীবনযাপন করা সম্ভব সেটা তারা ভোগ করতে পারেন। তো আজকে বেডসোর নিয়ে আপনাদের সাথে এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম। আশা করি আপনারা সবাই বেডসোর বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।